জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আফনান অপসরা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। জানান, সৌদি যুবরাজ নিজেও বাংলাদেশ সফরের ব্যাপারে আগ্রহী। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপরাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। His Highness the Crown Prince of Saudi Arabia and extended an invitation from His Highness the Crown Prince to our Honourable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. নভেম্বরে চক্ষু চিকিৎসার উন্নয়নে গ্লোবাল সামিটে অংশ নিতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সামিটের সহ আয়োজক দেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অন্ধত্ব প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থা IAPBর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ডের সাথে সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হয়। সকালে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎকালে বাংলাদেশের চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টি প্রতিবন্ধকতা হ্রাস এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত এবং পিটার হল্যান্ড বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীরা চোখের জটিলতায় পিছিয়ে পড়ছে। এ ব্যাপারে সরকারের নেওয়া পদক্ষেপে IAPBর সহযোগিতা চাওয়া হয়েছে। স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামেগঞ্জের শিশুরা। এতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তারা পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং কাজকর্ম এবং শিশুর বিকাশে ক্ষতি হয়। তিনি বিশেষভাবে IAPBকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন এবং IAPBও আশ্বাস দিয়েছেন তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে এ কাজে আমাদের সহযোগিতা করার চেষ্টা করবে। সার্ক পুনরুজ্জীবিতকরণ করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার রাজধানীর স্কাটনে সার্কের পুনরুজ্জীবন নিয়ে BIISS আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, সার্ক পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি। তবে ভূ রাজনৈতিক কারণে সার্ক পুনরুজ্জীবিতকরণ প্রক্রিয়া দুর্বল হয়ে আছে। ভারত পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা একসাথে পথ চলাকে আরও কঠিন করে তুলেছে। একমাত্র রাজনৈতিক সদিচ্ছা এসব জটিলতা নিরসন করতে পারে। প্রতিমন্ত্রী আরও বলেন, সার্ক এখনই শক্তিশালী অবস্থায় ফিরবে এমনটা নয়, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। সেমিনারে সাবেক কূটনৈতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও শিক্ষার্থীরা সার্ক পুনরুজ্জীবনের জন্য এশিয়া অঞ্চলের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ নানাবিধ বাধা ও করণীয় তুলে ধরেন। Long-standing India-Pakistan tensions have made consensus difficult and have often slowed regional initiatives. But SAARC's challenges are not only political, they are also institutional. The organization needs stronger implementation capacity, greater financial strength, more effective specialized mechanisms, and a practical culture of follow-up. পার্শ্ববর্তী কিংবা মার্কিন মূল্যকের কোনো দেশ পরিবর্তন করে দিয়ে যাবে না, নিজেদের পরিবর্তন নিজেদের করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পল্লী উন্নয়নে সরকার নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকার জনগণের বিশ্বাস ও আস্থা ভেঙে দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেক খেয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। এই সময় উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান LGRD মন্ত্রী।
আর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ অর্থনীতিকে ভিন্ন পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করছে সরকার। এই অর্থ বছরে বিএনপি সরকার 43,000 কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। এই 43 লক্ষ কৃষককে আপনাদের টার্গেটিং গ্রুপের মধ্যে নিয়ে এসে ঐক্যবদ্ধ করতে হবে। আপনাদের আলাদাভাবে লোক খুঁজবার দরকার নেই, লোক সরকারই আপনাদেরকে তৈরি করে দিচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মাধ্যমে। যে আমরা যদি নিজেরা নিজেদের পরিবর্তন চাই, তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, না যাবে পার্শ্ববর্তী দেশ অথবা আপনার দূরের দেশ অথবা আপনার সেই মার্কেট মূল্য থেকে কেউ এসে আমাকে সুন্দর করে দিয়ে যাবে না, তাই না? আমাকে আমার নিজের কাজ নিজেকে করতে হবে। ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। এ ব্যাপারে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকে একথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যক্রমে কিছুটা পরিমার্জনের পাশাপাশি আলাদা আলাদা শ্রেণীতে 4টি নতুন বই আসছে। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। নতুন বলতে না, আমরা পরিমার্জন করছি কারিকুলামে, আর বিশেষ করে 4টি বই আমরা নতুন আনছি। সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতা কমানো গেলে দেশের আর্থিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আওয়ামী সরকারের রেখে যাওয়া অতিরিক্ত ব্যয় ও ঋণ সামাল দিতেও নবায়নযোগ্য জ্বালানি কার্যকর পথ বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে DRUD কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বর্তমানে দেশে প্রায় 50% বিদ্যুৎ উৎপাদন বেসরকারি খাত, IPP ও রেন্টালের নিয়ন্ত্রণে রয়েছে। পুরো চুক্তির আওতায় এসব প্রতিষ্ঠানের কাছ থেকে তুলনামূলক উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। ফলে তাদের পাওনা সময়মতো পরিশোধ না হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বেশি দামে বিদ্যুৎ কিনে বা উৎপাদন করে সেই অতিরিক্ত ব্যয় ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করে মন্ত্রী। জানান, এসব বাস্তবতায় সরকারকে বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়েছে। অন্য এক অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানান, অতীতে অব্যবস্থাপনার দায় টানতে হচ্ছে সরকারকে। যে আর্থিক অব্যবস্থার সৃষ্টি করে গেছে গত সরকার, সেই আর্থিক অব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমাদেরকে রিনিউয়েবল এনার্জি দিতে হবে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয়, সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। আর জ্বালানি ইম্পোর্টটা কমে গেলে আমার যে অর্থ সাশ্রয় হবে, সেই সাশ্রয় দিয়ে গত যে কিছুক্ষণ আগে উনি বললেন অধিকারটা যে টাকা পয়সা জাস্ট প্রজেক্ট করেছে লুট করার জন্য। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই এবং আমরা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করছি। আমরা আশাবাদী এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব বলে আমরা আশা। প্রতিশ্রুতি দিয়েও বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারছে না বিএনপি। বাজেটে বিদ্যুৎ খাতের সংকট সমাধানের কিছু নেই বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাস স্ট্যান্ডে জুলাই পদযাত্রা শেষে পথসভায় একথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সংস্কারের পক্ষে জনগণের দেওয়া রায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। পথসভায় আরও ছিলেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। বিএনপি সরকার
গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দার এবং বিশ্বাসঘাতকতা করছে। আপনারা এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন, আপনারা সংস্কার বাস্তবায়ন করুন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, যদি বিচার করতে না পারেন, তাহলে জুলাইয়ের নেতৃত্বের দাবিদার এ কথাটি ভুলেও মুখে আনবেন না। অক্টোবর ধরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুতি চলছে। শিগগিরই সরকারের সাথে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাসউদ। বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব জানান তিনি। সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। সিটি কর্পোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন ইসি মাসউদ। এ সময় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা জানান ইসি সানাউল্লাহ। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা সহ সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেওয়া হবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে তৎপর ইসি। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আমাদের পর্যায় থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আমাদের জাতীয় নির্বাচনের মতো করেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে একটা ভালো নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমাদের করতে হবে। এটা সময়ের দাবি এবং সেখানে আমরা আশা করব যে RFED এর সার্বক্ষণিক সহযোগিতা আমরা পাবো। ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা এবং উপজেলা বা জেলা পরিষদ সবই খালি পড়ে আছে। তো পুরো অবস্থাতেই যেটা করতে হবে কি, আমাদের কতগুলো নির্বাচন হচ্ছে একের সাথে একে জড়িত, আগামী নির্বাচন যাতে ওই মাপের আমরা করতে পারি সে ব্যাপারে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন। শিল্প খাতে গ্যাস সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছে সরকার, একথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে চট্টগ্রাম শিপইয়ার্ড পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয়। সঞ্চালন লাইনের সক্ষমতা না থাকার কারণে আমদানি করেও এই সংকট পূরণ সম্ভব নয় বলে জানান মন্ত্রী। ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কিভাবে গ্যাসের উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে সরকার কাজ করছে বলে আরও জানান তিনি। জাহাজ ভাঙা শিল্প নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ যাতে জাহাজ ভাঙা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারে সেজন্য কাজ করছে সরকার। বৈশ্বিক চাহিদা অনুসারে শিপ ব্রেকিং শিল্প পরিচালনায় উদ্যোক্তাদের গ্রিন সার্টিফিকেট নেওয়ার কথাও জানান শিল্পমন্ত্রী। আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। সময়, খরচ ও ভোগান্তি কমাতে সরাসরি সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারে জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে। সরকারি দপ্তরে সরাসরি সেবা নিতে আসতে ব্যক্তিদের নিরুৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। এদিন আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহক সেবা সহজ করতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের 25টি দপ্তর ও সংস্থা 50টি উদ্ভাবন প্রদর্শন করেন। অনুষ্ঠানে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে এ পর্যন্ত 329টি সেবা সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। এবারের ইনোভেশন শোকেসিংয়ে 5টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট সমস্ত দেশটাকে ডিজিটালাইজেশন করতে হবে। এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই
এর আওতায় আসতে হবে। এটার আউটরিচ মাস্ট বি অল দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। 2029 সাল পর্যন্ত এলডিসি উত্তোলনের সময় পেছানোর আবেদন করা হয়েছে। চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশন ও চ্যালেঞ্জ শীর্ষ কর্মশালায় একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সেই সাথে মানব সম্পদকে কাজে লাগাতে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার আনতে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির কাছে তারা পিছানোর জন্য অনুরোধ করেছেন এবং সেই অনুযায়ী এটি পিছিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরের যে বাধ্যবাধকতা আছে সেখান থেকে এটা পিছিয়ে 2029 সালের নভেম্বর পর্যন্ত চলে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট কমিটি নানান রকম শর্ত দিয়েছেন এবং সেই শর্তগুলি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। যে আলোচনাটা এলডিসি গ্র্যাজুয়েশনের পরে ফেস করতে যাচ্ছি, যদি প্রাকৃতিক সম্পদ হিসাবে মানব সম্পদ থেকে গ্রহণ করেও বসে থাকতে চাই, তাহলে সেখানেও কিন্তু এই আলোচনার প্রয়োজন পড়বে। সব বেসরকারি ক্লিনিকে নর্মাল ডেলিভারির জন্য লেবার রুম সহ অন্তত একজন মিডওয়াইফারি নিয়োগ বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাকওয়াত হোসেন। শর্ত পূরণ না হলে হাসপাতাল বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, দেশের বড় সংখ্যক বেসরকারি হাসপাতাল মুনাফার লোভে অপ্রয়োজনীয় সিজার ডেলিভারি করে থাকে। এই প্রবণতা বন্ধে সরকার কঠোর হবে বলে জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, চলতি বছর সরকার ডেঙ্গু রোগের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। রোগীর পরিমাণ বেশি হলে ফিল্ড হাসপাতালের প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি। কেন্দ্রীয়ভাবে 2 লাখের বেশি স্যালাইন মজুত আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর কার্যকর চিকিৎসায় সারা দেশের চিকিৎসকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের মায়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্যের উন্নতি না ঘটাতে পারি, আমরা দেশের উন্নতি করতে পারবো না। আমরা এটা রিয়েলাইজ করি। বাংলাদেশের সকল ক্লিনিকগুলিতে লেবার রুম প্রতিষ্ঠিত করতে হবে। মশাকে মারার জন্য ফ্লাইং মশা, যেটা এডাল্ট মশা, সেটার জন্য স্প্রে হচ্ছে এবং লার্ভা মারার জন্য একটা নতুন ট্যাবলেট আমরা আগামী 7 দিনের ভিতর সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছি। করে ওই যে আমাদের মা বোনেরা বাড়ির ঘরের ভিতরে, আমাদের মানুষ তো কেয়ারলেস থাকে এই ব্যাপারে, ওই জমাট পানিতে ছিটিয়ে দেওয়ার জন্য যাতে করে লার্ভাগুলি মরে যায়, সেটার জন্য আমরা ট্যাবলেটের ব্যবস্থা করেছি। কর্মজীবী নারীদের সন্তানদের জ্ঞানচর্চা ও মেধার বিকাশ বাড়াতে সারা দেশে শিশু দিবাযত্ন কেন্দ্র ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর 3টি ডে কেয়ার সেন্টার পরিদর্শন শেষে পানি ভবনে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। জুবাইদা রহমান বলেন, কর্মজীবীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা গেলে তারা নিশ্চিন্তে কাজ করতে পারবে। তবে স্বল্প আয়ের মানুষ যেন খরচ চালাতে হিমশিম না খায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ডে কেয়ার সেন্টার বাড়াতে প্রশিক্ষিত জনবল ও ভালো মানসিকতার মানুষ প্রয়োজন, যাতে শিশুরা আগামী দিনের জন্য তৈরি হতে পারেন। এদিকে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত শিশুদের দিবাযত্ন কেন্দ্র স্থাপনে সরকার কাজ করছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সেবা যত্ন কেন্দ্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। এই ডে কেয়ার নিয়ে আমাদের উদ্যোগ এখন যে আমরা এটাকে আরো ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চাই, কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আগামীকাল সকালেই 100টা ডে কেয়ার সেন্টার খোলা যাবে না। এটার জন্য প্রয়োজন প্রশিক্ষিত জনবল, এটার জন্য প্রয়োজন একটি
মন মানসিকতা এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি এবং মেধার বিকাশ, সামাজিক বিকাশ, শেখার সুযোগটা শিশুদের মধ্যে করে দিতে পারি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয় ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা সে ব্যাপারে পজিটিভ কোনো ফিডব্যাক দিলে সেটা অবশ্যই গ্রহণ করা হবে। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক ওনাদের যেই পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কি ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে সেই ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম। বাংলাদেশ কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হলেও রপ্তানিতে এখনও প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী। এই ঘাটতি ঘুচাতেই সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যান উন্নয়ন বিভাগের স্থাপিত আধুনিক ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, এই প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মান নিশ্চিত করে দেশের আমসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব হবে। মন্ত্রী জানান, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং ফলমূলকে ক্ষতিকর পোকামাকড় ও রোগ জীবাণু মুক্ত করতে এই স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্ল্যান্টে প্রতি ইউনিটে প্রায় ৩ টন এবং দিনে সর্বোচ্চ ১২ টন আম বাষ্প তাপ প্রয়োগে প্রক্রিয়াজাত করা যাবে। এতে ফলের ভেতরে থাকা পোকামাকড়, ডিম, লার্ভা ও রোগ জীবাণু ধ্বংস হবে। একই সঙ্গে বাড়বে আমের রং, গুণগত মান ও রপ্তানিযোগ্যতা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদেশ কৃষি প্রধান দেশ হলেও রপ্তানি বাণিজ্যে আমরা খুব ভালো অবস্থানে ছিলাম না, বা এখনো ওই পরিমাণ নেই। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষি পণ্য রপ্তানি যদি আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি হয়, তাহলে সেই অর্থনীতি হবে প্রচন্ড স্টেবল এবং শক্তিশালী। এই উদ্দেশ্যকে মাথায় নিয়ে এই সরকার এগিয়ে চলছে কৃষিতে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। টানা বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত ৮ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এদিকে কক্সবাজার শহরে পাহাড় ধসে নিহত হয়েছে এক বাংলাদেশি। রোববার দিবাগত রাত 3:30টার দিকে 15 নম্বর আশ্রয় শিবিরের জামতলী এলাকায় পাহাড় ধসে একই পরিবারের বাবা, মা ও শিশুসহ 3 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ঘরটিতে পরিবারের 10 সদস্য ছিলেন। বাকিদের চাপা পড়া অবস্থায় জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে ডি ব্লকে আরেকটি পাহাড় ধসে একই পরিবারের 4 জন নিহত হয়। এছাড়া 7 নম্বর আশ্রয় শিবিরের D7 ব্লকে পাহাড় ধসে মারা যায় এক শিশু। পাহাড় ধসে চাপা পড়াদের উদ্ধার কার্যক্রম ও তথ্য যাচাই অব্যাহত রয়েছে। এদিকে টানা ভারী বর্ষণে চট্টগ্রামে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। জানমালের নিরাপত্তায় দিনভর পাহাড়ি এলাকায় মাইকিং করছে জেলা প্রশাসন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরতদের সরিয়ে নিতে আশেপাশের বিদ্যালয়গুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে চলমান রয়েছে মাইকিং কার্যক্রম। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দুপুর 12টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 118 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়া পরিস্থিতির কারণে পাহাড় ধসের পাশাপাশি নগরের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
উত্তাল সাগরের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামাও ব্যাহত হচ্ছে। টানা ভারী বর্ষণে বান্দরবনে আটকা পড়েছে ১.৫ শতাধিক পর্যটক। থানচি উপজেলার সাঙ্গু নদীর উজানে হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ায় তিন্দু, রেমাক্রি ও নাফাখুম এলাকায় তারা আটকা পড়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীগুলোতে পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পর্যটকদের আপাতত ভ্রমণ না করার জন্য মৌখিক সতর্কতা জারি করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানিয়েছে, নৌকাযোগে ভ্রমণের সময় এক পর্যটকবাহী নৌকা স্রোতের কারণে দুর্ঘটনার শিকার হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, কারণ আগেই যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে পর্যটক আটকে থাকার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও জনসংহতি সমিতি জেএসএস এর মধ্যে গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছে। দুপুরে উপজেলার চেঙ্গি ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। পানছড়ি থানার ওসি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউপি সদস্য সহ ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। এ মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিকেলে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। জানা যায়, ২০২৫ সালের ২৫ মে জামালপুরের বকশীগঞ্জে নীলাখিয়া ইউনিয়নের মানজালিয়া গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত নীলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম সহ ৭ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। যারা সাব্যস্তে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয়, আজকে ৩টার সময় রায়ের দিন ধার্য করা হয়। রায়েতে বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল ১ আসামিদের দোষী সাব্যস্ত করে ৭ জনকে প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। আসামি ইদ্রিস তাকে বেকসুর খালাস প্রদান করা হয়। নোয়াখালীর চাটখিলে ৫ বছরের শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি শাহাদাতকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বজন ও বাদীপক্ষের আইনজীবী। ২০২২ সালের ২৪ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার ৯ দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। ৪ বছর বিচারিক কার্যক্রম চলার পর আদালত শাহাদাতকে দোষী সাব্যস্ত করে রায় দেন। আনন্দ উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দিনব্যাপী নানা কর্মসূচিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ উপলক্ষে সকালে জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফরিদুল ইসলাম এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে উপাচার্য ও অতিথিদের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, আরডিএ চেয়ারম্যান, রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সিনেট ভবনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল। আমেরিকার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় নানা খাবারের স্বাদ বাংলাদেশি অতিথিদের কাছে পৌঁছে দিতে এই আয়োজন করেছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে তিনি নিজ হাতে বার্গার তৈরি করে অতিথিদের পরিবেশন করেন। বলেন, খাবার বিভিন্ন সংস্কৃতি ও মানুষের মধ্যে সংযোগ তৈরির অন্যতম মাধ্যম। পাশাপাশি বাংলাদেশের খাবারের প্রশংসা করে বাংলাদেশিদের আমেরিকান খাবারের স্বাদ গ্রহণের আহ্বান জানান। 3 থেকে 9 জুলাই পর্যন্ত চলবে এই ফুড ফেস্টিভ্যাল। এতে 180টিরও বেশি আমেরিকান ও আন্তর্জাতিক খাবার পরিবেশন করা হচ্ছে। মেনুতে রয়েছে হটডগ, কর্নডগ, বিফ ওয়েলিংটন, মিট লোফ, চিকেন পট পাই, স্পাইসি কাজুন চিকেন, গ্রিলড সসেস সহ নানা ঐতিহ্যবাহী পদ এবং লাইভ কুকিং স্টেশন। Sharing a meal, sharing food, sharing your cuisine, that really does help people connect. You know, it's a great way to introduce people to your culture. It's a great way to make new friends. You know, here, try this, or what's that? Can I have some of that? You know, is a great starting point to jump off of a new conversation, you know, with a new companion. I'm really enjoying getting to try all of the foods of Bangladesh. এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চলছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের ৪র্থ দিনের আনুষ্ঠানিকতা। তেহরানের গ্র্যান্ড মোসল্লা থেকে শুরু হওয়া শোকযাত্রা এরই মধ্যে রূপ নিয়েছে জনসমুদ্রে। দলে দলে লোকজন জড়ো হতে শুরু করেছে তেহরানের বিখ্যাত আজাদি স্কোয়ারে। কয়েক কিলোমিটার দীর্ঘ পথ তৈরি হয়েছে শোকার্ত মানুষের। মরদেহ বহনকারী বহরের সঙ্গে এগিয়ে যাচ্ছে মানুষের ঢল। এ সময়ে ইরানের পতাকা হাতে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার স্লোগান দিতে থাকে জনতা। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে 10 থেকে 12 ঘন্টা ধরে চলবে এই শোকযাত্রা। দামাবন্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কোয়ার, ইনকেলাব স্কোয়ার ঘুরে পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরও একটি জানাজা হওয়ার কথা রয়েছে খামেনির। শ্রীলঙ্কায় কারাগারে টানা 2 দিনের সংঘর্ষে অন্তত 27 জন নিহত হয়েছে, আহত হয়েছেন শতাধিক। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে 5 জন কারারক্ষী ও বাকি সবাই বন্দী। দ্বীপরাষ্ট্রটির পশ্চিম উপকূলের নেগম্বো কারাগারে রোববার বন্দী ও রক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শ্রীলঙ্কা সরকার। ছোড়া হয় ফাঁকা গুলি। কারাগারটিতে প্রায় 2500 বন্দী রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কয়েকদিন ধরে দাবানলে পুড়ছে গ্রিস, ফ্রান্স, স্পেন সহ দক্ষিণ ইউরোপের 6 দেশ। এতে ফ্রান্সে হুমকির মধ্যে পড়েছে বিশ্ববিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সের 3য় পর্ব। শঙ্কা রয়েছে প্রতিকূল পরিস্থিতিতে বাতিল হতে পারে চলমান টুর্নামেন্টের বাকি আয়োজন। এদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। এখন পর্যন্ত দেশটির 1500 হেক্টরেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর 7 শতাধিক কর্মী। এদিকে 2 দিন পেরিয়ে গেলেও এখনও দাউ দাউ জ্বলছে স্পেনের কাতালোনিয়া অঞ্চল। এরই মধ্যে পুড়ে ছাই প্রায় 2200 হেক্টর জমি। অন্যদিকে গ্রিসের রাজধানী অ্যাথেন্স সহ অন্তত 2টি শহরে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর শতাধিক কর্মী। এছাড়াও কয়েকদিন পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পর্তুগাল ও ইতালির দাবানল। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3342 জনে, আহত প্রায় 17,000 মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় লা গুয়াইরা শহরে দুর্যোগ মোকাবেলায় নতুন সামরিক ইউনিট গঠন করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
সরকারি হিসাব মতে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 6,000-এর বেশি বাসিন্দাকে, বাস্তুচ্যুত 17,000-এর বেশি মানুষ। এদিকে জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করবে নতুন একটি সামরিক ইউনিট। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট জানান, নিরাপত্তা বাহিনীকে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে যে কোনো জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা দেশের সক্ষমতা বাড়াতে নতুন এই সামরিক ইউনিটটি গঠন করা হয়েছে। গেল 24 জুন ভেনেজুয়েলায় 7.5 ও 7.2 মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।